আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা। এটা একটা কাশ্মীরি রেসিপি, খুব মজাদার। তো এই যে প্রথমে মুরগিটা নিয়ে নিয়েছি। মুরগিতে আমি সামান্য মরিচ গুঁড়ো এবং গোলমরিচ, এই দুই আইটেমের মরিচ দিয়ে মেখে রেখেছি, শুধু লবণ টবণ কিচ্ছু না। সাথে আলু কেটে নিয়েছি বড় বড় পিস করে। আর খুব সামান্য, একদম 1 চামচের 1/4 ভাগ জিরা, স্রেফ 2টো এলাচি, একটা দারচিনি আর সামান্য গোলমরিচ। আর এই যে ছোট ছোট পেঁয়াজ, এগুলোকে জাস্ট 2 টুকরো করে নিয়েছি, বেশি পেঁয়াজ না, অল্প। আর কিছু আস্ত কাঁচামরিচ। আর টমেটোটা এই রান্নায় বেশি, এখানে 4টা টমেটো জাস্ট 2 পিস করা আছে। আর আদা রসুন বাটা, এখানে আদা রসুন বাটাটা আমি দিচ্ছি, চাইলে আপনি আদা রসুন কুচিও ইউজ করতে পারেন। আদা রসুন কুচিটা আরও বেশি মজা হয়। তো এই যে তেলটা গরম দিয়ে দিলাম প্রথমেই। তেলটা ভালো মতো গরম হতে হবে। আর চুলার আঁচটা, এই রান্নাটা না প্রথম দিকের আমাদের যে একদম কষানো রান্না, তো এটাতে টোটালি কোনো পানি ব্যবহার করা হবে না এই রান্নাটায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব লম্বা সময় নিয়ে, লম্বা সময় বলতে ভালো মতো ওয়েল কুক হবার জন্য যতটা সময় প্রয়োজন রান্না করব আমি, দেখলেই বুঝতে পারবেন। তো একদম টোটালি কোনো পানি ব্যবহার করা হয়নি আমার আজকের এই রান্নাটায়। তো এই যে প্রথমে তেল দিয়ে, তেলটা গরম হয়েছে পর আমি এই যে মুরগি এবং আলু, এই দুটোকে একসাথে ভাজছি। আমি আরেকবার বলে দিচ্ছি, মুরগিতে সামান্য শুকনো মরিচ গুঁড়া এবং আধ ভাঙা একটু গোলমরিচ, ক্রাশ ব্ল্যাক পেপার যেটাকে বলা হয়, সামান্য ব্ল্যাক পেপার আমি দিয়েছি। আর কোনো লবণ টবণ এখনও আমি দিইনি। এবার মুরগিটা আর আলুটা আমি একসাথে ভেজে নিচ্ছি, একদম আস্তে আস্তে নেড়ে নেড়ে লম্বা সময় নিয়ে আমি ভাজবো। আর হ্যাঁ, আমি আলুটা একটু বড় বড় করে দিচ্ছি, কারণ আমার ছেলের একটু এরকম বড় টাইপের আলু, এবং সেটা একটু ভাজা ভাজা হলে সেই স্বাদটা ওর খুব পছন্দ। তো এই জন্য এই রেসিপিতে আমি আলুটা ওর পছন্দ মতো দিয়েছি। আর এই যে রান্নাটা করছি আমি, এটা কাশ্মীরি একটা রেসিপি, কাশ্মীরি চিকেন কষা বলা হয় এটাকে। এটা অনেকটা, আমরা যে কড়াইগোস্ত চিকেনটা আমি অবশ্যই একদিন আপনাদের করে দেখাবো, কড়াইগোস্ত রেসিপিটার সাথে অনেকটা সিমিলার এই রান্নাটা। তো এই জন্য ভাবলাম যে এইটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কড়াইগোস্তের পরে শেয়ার করব। তো আজকে আগে কড়াইগোস্ত এবং এই কাশ্মীরি চিকেন কষাটাও অনেকটাই সেম সেম রেসিপি, খুব বেশি ডিফারেন্স নেই। তো এই যে মুরগি এবং আলুটা আমার অনেকটা ভাজা হয়ে যাবার পর আমি এই যে টমেটোগুলো, স্রেফ 2 পিস করছি একটা টমেটোকে, কোনো 4-5 পিস এইসব কিচ্ছু না, কোনো কুচি করে কাটা না। এইভাবে করার কারণ আছে, এই চিকেনটার মধ্যে যখন এই তেলের মধ্যে একবারে দিয়ে দিলাম টমেটোগুলোকে আমি নেড়ে নেড়ে সেট করে এমনভাবে কড়াইয়ের গায়ে লাগাবো যাতে টমেটোগুলোতে ভালো মতো তাপটা লাগে, টমেটোটা ভেজে ওঠে। এবং এই ভাজতে ভাজতে একটা মজার ব্যাপার হবে, টমেটোগুলো তো স্রেফ 2 পিস করা, এই টমেটোগুলোর উপরের খোসাটা না আপনা থেকেই নিজে থেকে খুলে আসে। এবং যখন খুলে আসবে তখন ওই খোসাটা আমরা ওই যেই আমি যেই এইটা চামচটা, এই চটাটা দিয়ে নাড়াচাড়া করছি, সেই চটাটা দিয়ে আমি ওই খোসাটা তুলে ফেলে দিতে পারবো, রান্নায় হেল্প হবে আর কি ওটা। তো এই যে প্রথমে আমি টমেটোটাকে একদম ভালো মতো সেট করে দিচ্ছি এমনভাবে যাতে টমেটোর কড়াইয়ের গায়ের যে তাপটা, আমি কিন্তু এই রান্নাটা লোহার কড়াইতে করছি। এই রান্নাটা লোহার কড়াই বা নর্মাল যে দস্তা স্টিলের কড়াই, ওই সব ব্যবহার করা যাবে না এই রান্নাটায়। এটার মধ্যে হয় আপনি নন স্টিক ফ্রাই প্যান ইউজ করতে হবে, আর নয়তো লোহার কড়াই, যে পাত্রটা খুব বেশি গরম হবে। ফার্স্টের দিকের প্রথম 60% রান্না, এই রান্নাটার একদম খুব বেশি তাপে, একদম ফুল চুলায় তাপ থাকতে হবে, এমনভাবে ভাজা ভাজা করতে হবে। আর সম্পূর্ণ রান্নাটা ওই যে বলেছি যে কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো এই যে ভাজার জন্য আমি বারবার নাড়তেছি। এখানে আছে মুরগি, আলু এবং টমেটো, অনলি 3টা আইটেম, আস্তে আস্তে ভাজতেছি। আর এই রান্নায় মশলা খুবই কম ব্যবহার করা হয়। শীত প্রধান অঞ্চল যেই সব জায়গাগুলো, দেখবেন ওখানকার মানুষ না এক্সট্রা আমাদের মতো একগাদা হলুদ মরিচ ধনিয়া এইসব খায় না। ওদের বেশিরভাগ রেসিপি এই টাইপের হয়, যেখানে এক্সট্রা মশলাটা খুব কম ব্যবহার করা হয়। এই যে এবার দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টমেটোর খোসাটা না উঠতে শুরু করে দিয়েছে অলরেডি। টমেটোর খোসাটা আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। এটা যতই টমেটোটা ভাজতে শুরু হবে, ততই এই যে আস্তে আস্তে উঠে আসছে, একদম পাতলা টমেটোর খোসাটা উঠে আসছে। এখন এই যে এইভাবে আবার নাড়বো আস্তে 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 নেড়ে। এরপর যে আমি একটু আপনারা চাইলে একটু ঢাকনা দিতেও পারেন, তবে আমি আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজতেছি, ধৈর্য নিয়ে,
যত মানে ভাজা হবে, যত সুন্দর মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ আইটেমগুলোতে সব দিক থেকে সমান তাপ পাবে, ততই রান্নাটা চমৎকার হবে। পুড়ে যাতে না যায়, এটা যেহেতু একদম পানি ছাড়া বারবার ভেজে রান্না করা, তাই খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। এই যে অনেকটা সময় ভাজা ভাজা করার পর আমার টমেটোগুলো সব গলে গেছে এবং টমেটোর খোসাগুলো আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে বেছে তুলে ফেলেছিলাম এবং তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম, খুব বেশি আদা রসুন বাটা দিতে হয় না। আর ওই যে বলেছি আমি বাটা আদা রসুনটা দিলাম। আদা রসুনটা দেওয়ার পর আবার আমি এটাকে নেড়ে নেড়ে ভালো মতো মিক্স করছি। এই রান্নার না অ্যাকচুয়ালি রান্নার রেসিপিটাই এটা, যে রান্নাটাতে নাড়তে হবে খুব, একদম চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে খুব সুন্দর মতো নাড়তে হবে। দেখুন অলরেডি কিন্তু রান্নাটাতে তেল বের হয়ে গেছে, বাট তেল বের হওয়ার পরে ওই যে খোসা একটু একটু যা রয়ে গেছে সব বেছে ফেলা হচ্ছে। এটা কোনো মানে খাবারের সময় আর এই খোসাটা মুখে লাগবে না টমেটোর। তো এই তেলটা ভেসে আসার পরেও খুব অবাক হয়ে রান্না করবেন যখন, তখন দেখবেন যে তেল ছাড়াও এটাকে ভাজতে ভাজতে যে কী সুন্দর চমৎকারভাবে একটু ধৈর্য ধরতে হবে। এ পর্যায়ে আমি চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখন আমার এটার মানে খাবারগুলো যাতে ভেতর থেকে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। টমেটোটা তো গলে গেছে, ওটা আর সেদ্ধ হওয়ার কোনো কিছু বাকি নেই। আর মুরগিটাও সেদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। ডাউট থাকছে আলুটা নিয়ে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এই যে এই পর্যায়ে আস্ত গরম মশলা 1 পিস দারচিনি, 2 পিস এলাচি, সামান্য গোলমরিচ আস্ত এবং সামান্য যে আস্ত জিরা, তো এই সবগুলো আইটেম আস্তই দিতে হবে। এইগুলো আবার মানে আছে না যে আপনি চাইলে এখানে আপনি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলেন করেন না, এটার মানে এই রেসিপিটাতে এইভাবেই দেওয়া হয় এবং এটাতেই এটার স্বাদ হয়, এটাতেই এটার ঘ্রাণ হয়, এইভাবেই দিতে হবে মশলাটা। তো এই জন্য আপনাদেরকে ভালো মতো আমি বুঝাতে পারছি কিনা জানি না। তো এই যে মশলাটা দেওয়ার পরে এটাকে আবার আমি ভালো মতো মিক্স করছি মশলাগুলোর সাথে। এই যে এই রান্নাতে এই গরম মশলার এই সামান্য পরিমাণ গরম মশলা আর এটা এত দেরিতে দেওয়া, কিন্তু তারপর মজার ব্যাপার হচ্ছে খুব চমৎকার একটা ঘ্রাণ আসে দেওয়ার সাথে সাথে, জানেন। মানে আমরা তো সবসময় রান্নার ক্ষেত্রে কি করি, আগে তেলটা দিই, তারপরে এই ধরনের গরম মশলা মানে ফোড়ন বলা হয়, আগে ফোড়নটা দিই। তো এইখানে সেটা না। এই যে মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসে পানি নেই বুঝতে পেরে আমি লবণটা দিলাম। মাংসে আগে কেন লবণ দিই না, আমি মাংস রান্নার ক্ষেত্রে অন্তত লবণটা কখনো আগে দিই না, কারণ মাংসের মধ্যে পানি বের হয়ে যায়। লবণটা আগে দিলে মাংসের মধ্যে পানি চলে আসে। তো এই যে আবার লবণটা দিয়ে আবার ভালো মতো মিক্স করছি নেড়ে নেড়ে। যেহেতু ঝোল টোল কিছু নাই, তাই নেড়েই এটাকে মিক্স করতে হবে। তো এবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় হয়ে এসছে, আমি বুঝতে পারছি। বেশ কিছুক্ষণ দমে থাকার পর আমি আবার একটু এটা নেড়ে দিচ্ছি। এখন একদম চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাপে ভাপে যাতে ভেতরে কোনো আলুটা সেদ্ধ হতে বাকি থাকলেও যাতে বুঝতে পারি। দেখুন একদম সুন্দর ভাজা ভাজা হচ্ছে, আর এই ভাজা ভাজার কারণে এই মাংসটা খেতে খুব মজা হয়। মাংসটা আলুটা দুটো, এটার মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নেড়ে আবার একটু ঢেকে দিব যাতে পেঁয়াজ মরিচটাও সেদ্ধ হয়ে যায় আমার। আবার একটু মিশিয়ে দিলাম ভালো মতো, তারপর আবার একটু ঢেকে দিব। জাল কিন্তু একদম কমানোই আছে আমার, জাল একটু বাড়াইনি এখন আর লাস্টের দিকে। এবার আমার রান্না প্রায় শেষের পথে, এখন একটু ধনেপাতা দিব। এই রান্নাটাতে একটু ধনেপাতা দেওয়া দেখেছি আমি, তো এই জন্য আমিও একটু ধনেপাতা দিচ্ছি। একদম চিকন কুচি করে কেটে এই যে ভালো মতো আগে মিক্স করে নিচ্ছি, পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলুটা দেখেন একদম নরম হয়ে গেছে, কোনো পানি টানি কিচ্ছু দেইনি, একদম শুধু তেলে ভাজা, নেড়ে নেড়ে আস্তে আস্তে সময় নিয়ে, এবং তাতেই দেখুন কি সুন্দর সবগুলো ওয়েল কুক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি অল্প আঁচে আস্তে আস্তে ভাজলাম সম্পূর্ণ রান্নাটা। এখন এই যে নেড়ে দিচ্ছি ভালো মতো, নাড়ার পর আমি কিন্তু তেলটাও পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি তেল দেইনি। আর কড়াই গোস্তর রেসিপিতে কিন্তু তেলটা আবার পরিমাণে বেশি দিতে হয়, এরকমই কিছু কিছু ডিফারেন্স আছে এই রান্নাটার সাথে কড়াই গোস্তের। তো সেটাও আমি আপনাদেরকে একদিন করে দেখাবো। এই যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম,
আমার রান্না একদম শেষের দিকে চলে এসছে। ধনেপাতা দেওয়ার পর সাথে সাথে আমি ঢেকে দিয়েছি, যাতে ধনেপাতার ঘ্রাণটা মাংসের সাথে মিশে যায়। এবং একটু পরে তুলে নিলাম, 2 মিনিট রেখেছিলাম ঢেকে। তারপরে এখন আবার একটু ভালো মতো নেড়ে মিক্স করছি। এত অল্প গরম মশলা ব্যবহার করা হয়েছে, সব মশলাই খুব ধরতে গেলে তো তেমন কোনো মশলাই না, একটু আদা রসুন বাটা দেওয়া হয়েছে আর সামান্য কিছু আস্ত গরম মশলা। আর এছাড়া কিন্তু এটার মধ্যে মেন রান্নার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে টমেটো। আমি যে টমেটোটা দিয়েছি, চাইলে এর চেয়েও বেশি টমেটো আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যত বেশি টমেটো দিবেন তত বেশি স্বাদ হবে। আর এইখানে আরেকটা ব্যাপার বলি, এই রান্নাতে কিন্তু আমরা নর্মালি কী করি, রান্নার মধ্যে একটু সামান্য চিনি দিই স্বাদ বাড়ানোর জন্য। এখানে কিন্তু সেটারও একদম প্রয়োজন নেই। আলুগুলো একদম নরম হয়ে গেছে, এখন নাড়তে গেলেও ভেঙে যাচ্ছে। তাই আমি এখন চুলাটা বন্ধ করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। কড়াইয়ের তাপটাতে আর একটু গরম থাকবে। এই যে পাত্রে ঢেলে নিলাম, দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এটা আপনারা যার সাথে ইচ্ছে খেতে পারবেন, মজা লাগবে। আমাকে জানাবেন কেমন লাগলো। আমার সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।